বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, এবং আমার ডানে রয়েছেন দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান, একটা স্বৈর শাসকের পতন, এখন একটা নির্বাচিত সরকার বাংলাদেশে, অনেকদিন পর একটা নির্বাচিত সরকার। প্রশ্ন হচ্ছে যে সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন এই সরকার পূরণ করবার পথে কতখানি অঙ্গীকারবদ্ধ এবং লক্ষণটা আসলে কি বলছে, এবং যে ধরনের ব্যত্যয়, বিচ্যুতি, অন্যায় আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে, সেগুলোর পুনরাবৃত্তির কোনো আশঙ্কা আছে কিনা আপনাদের দুজনের কাছ থেকে কি বুঝতে চাই। মিস্টার হারুনুর রশিদ। জি, ধন্যবাদ জিলুর ভাই, আজকে তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এবং আজকের সহ আলোচক আবদুল্লাহ ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর আবার তৃতীয় মাত্রার মুখোমুখি। আমি সর্বপ্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের আপনার দীর্ঘদিনের দাবি গঙ্গা ব্যারেজ বা পদ্মা ব্যারেজ, আমাদের একতরফাভাবে ভারত পানি প্রত্যাহারের ফলে আমাদের নিম্ন অঞ্চল, ভাটির অঞ্চল বিশেষ করে যে ভয়াবহ বিপদের মুখোমুখি আমরা মোকাবেলা করছিলাম দীর্ঘদিন যাবৎ, এবং এটা দীর্ঘদিনের জিয়া রহমানের সময় থেকেই এটা বলে আসা হচ্ছিল যে আমরা গঙ্গা ব্যারেজ, পদ্মা ব্যারেজ নির্মাণ করা জরুরি। অনেক থেকে এটি অনুমোদন হয়েছে প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে, সম্পূর্ণ জিওবি টাকায়। এটিকে কেন্দ্র করে আমি গত বছর চাঁপাইনবাবগঞ্জে সর্বপ্রথম বাংলাদেশে একটা বড় আপনার দেশ বাঁচাও পদ্মা বাঁচাও এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, যে পদ্মা বাঁচলে আমাদের কৃষি বাঁচবে, আমাদের দেশের অর্থনীতি মজবুত হবে। আমি এই জন্যই প্রথমেই আজকের আলোচনায় আমি মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও এই সরকারের আমি বলবো যে এইটি সবচেয়ে বড় একটি মেগা প্রজেক্ট এবং সম্পূর্ণ আপাতত আপনার জিওবি নির্ভর, আমাদের নিজস্ব অর্থায়নে পরিকল্পনা রয়েছে। এই জন্য ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে গত দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের যে বিদ্যমান আপনার পরিস্থিতি বিদ্যমান ছিল, সেটা একটা রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন সূচিত হয়েছে। এবং বিএনপি আপনি লক্ষ্য করবেন জন্মলগ্ন থেকেই সবসময় মানে ফ্রম বিগিনিং একেবারে 1975 আপনার 7ই নভেম্বর জিয়া রহমান যখন ক্ষমতায় আরোহণ করেছেন তখন দেশের পরিস্থিতিও ছিল খুবই ভয়াবহ, এবং সেই অবস্থা থেকে তিনি দেশকে একটা জায়গায় নিয়ে গেছিলেন। তারপরে উনি অল্প সময় পরেই উনি শাহাদাত বরণ করেন। তারপরে আবার দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। উনিও একটা পরিবর্তনের মধ্য দিয়েই দেশে ক্ষমতায় আরোহণ করেছেন। এবং আমি বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটা পরিস্থিতিতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে সত্যিকার অর্থেই যে এইটি বিগত 15 বছরের যে সব কিছুর যে অবকাঠামো, আপনার প্রাতিষ্ঠানিক বলেন, সাংস্কৃতিক বলেন, রাজনৈতিক বলেন, যে অবস্থা দাঁড়িয়েছিল সেটিকে পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গত পার্লামেন্টে আমি দেখলাম যে এই প্রধানমন্ত্রীর চেয়ারটি অনেকে মনে করেন যে বেশ আরামদায়ক, খুব উত্তপ্ত। আসলেও তাই, উনি আগুনের উপর বসে আছেন। বাংলাদেশের মতো প্রায় 18-19 কোটি অধ্যুষিত এই দেশের যে অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন এবং সামাজিক বলেন যে বড় সংকট, এগুলো মোকাবেলা করতে গেলে আমাদের দেশে অবশ্যই স্থিতিশীলতা দরকার, দেশে গণতান্ত্রিক আপনার একটা সহনশীল অবস্থা দরকার, এবং রাজনৈতিক সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা আপনার জাতীয় ইস্যুগুলোতে ঐক্যমত থাকা দরকার। এইটি আমাদের বিগত 50 বছরে বলবো যে আমাদের রাজনৈতিক অঙ্গনে এটির বড় অভাব ছিল, যে কারণে কিন্তু আমরা জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতে আমরা একত্রিত হতে পারি নাই। তো আমরা আশা করি যে আপনার এই একটা নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার যাত্রা শুরু করেছে, এটা চ্যালেঞ্জ অবশ্যই আছে। আমাদের এই চ্যালেঞ্জকে উত্তরণ করতেই হবে, এবং এখানে জনগণের যেমন সহযোগিতা রয়েছে, অন্যান্য রাষ্ট্রের আমাদের অঙ্গগুলোকেও পরিপূর্ণভাবে ব্যাপারে সহায়তা করতে হবে। পাশাপাশি আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও আমাদের
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার সার্ক গঠন করেছিলেন যে আমাদের এই অঞ্চলের মধ্যে যদি আপনাদের শান্তি স্থিতিশীলতা নির্ভর করছে আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যেও আপনার একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ তৈরি করা, এটি যদি আমরা করতে পারি সেটা উভয়ের জন্যই লাভবান হবে। কিন্তু যদি এই ক্ষেত্রেও আমাদেরকে কূটনৈতিকভাবে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসলে এগুলো অনেকগুলো চ্যালেঞ্জ, মানে গত 15 বছর বাংলাদেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যে এখানে বিগত সরকারের প্রতি যে কর্তৃত্ব বলেন বা পার্শ্ববর্তী সরকারের প্রতি যে আনুগত্য বলেন, সব কিছু মিলিয়ে দেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আমাদেরকে তো বেরিয়ে আসতেই হবে এবং সেটার জন্য আমাদের অবশ্যই কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এগুলো অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের সরকারের বয়স তো এখন মাত্র আমি করব কয়েক মাস হয়েছে। এর মধ্যে আমি প্রধানমন্ত্রীর যে সমস্ত উদ্যোগগুলো দেখছি, আপনার যে আমাদের খাল খনন কর্মসূচি বলেন, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার, শিক্ষাক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, ভয়ানক বিশৃঙ্খল অবস্থা ছিল। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে এই প্রথম এই সরকারের অধীনে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমি বলবো যে আপনার নিঃসন্দেহে এইটা ছাত্রদের কাছে একটা মেসেজ গিয়েছে যে আমাদেরকে পড়ালেখার টেবিলে যেতে হবে, এটার কোনো বিকল্প নাই, এবং শিক্ষাঙ্গনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই জায়গাগুলোর ক্ষেত্রে সরকার কিন্তু আস্তে আস্তে পদক্ষেপ নিচ্ছে এবং এইটা আমি মনে করি যে জনস্বার্থের এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে আপনার জনগণের কাছে সমাদৃত হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার যে স্বভাবসুলভ আচরণ দ্বারা উনি যেভাবে চলাফেরা করছে তার মধ্য দিয়ে আমি মনে করি যে স্বাভাবিক কারণে জনগণের মধ্যে তার যে একটা মেসেজটা যাচ্ছে যেন আমাদের সবাইকে মিলে একসাথে কাজটা করতে হবে, তাহলে আমরা দেশের একটা অগ্রগতি বা আমাদের দেশের যে প্রত্যাশা সেদিকে আমরা এগিয়ে যেতে পারবো। বিষয় আব্দুল্লাহ, আমার প্রশ্ন আপনার নিশ্চয়ই ধন্যবাদ। শরণার্থী চ্যানেলের যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক হারুন ভাই আমাদের খুব প্রিয় কাছের মানুষ, এবং দিলু ভাই আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। দেখুন, এক সপ্তাহ আজকে থেকে এক সপ্তাহের মধ্যে সরকার 3 মাস বয়স পূর্ণ করবে। এই 3 মাস কোনো সরকারের মূল্যায়ন করা বা আশা নিরাশার জায়গা তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় নয়। কিন্তু তারপরেও আমরা দেখছি যে সরকার মোটামুটিভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আশা জাগা নিয়ে বেশ কিছু জায়গা মানুষের মধ্যে মনে আশা জাগানোর অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার পাশাপাশি অনেকগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী, তিনি যেভাবে চলছেন তার সাথে ঠিক তাল মিলিয়ে অন্য সব যে সরকারের যে অন্য ইনস্ট্রুমেন্টগুলো এগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেভাবে অনেক ক্ষেত্রে চলছে না। যেটা আমরা যদি সংবাদপত্রে প্রত্যেক দিন চোখ বুলাই বা মিডিয়ার দিকে নজর রাখি, আমরা সবাই হয়তো সেটা স্বীকার করব যে কিছু কিছু ক্ষেত্রে তার যে বার্তাটা, তিনি যে নেতাকর্মীদের, তিনি নিজের জীবনটাকে এবং এই প্রধানমন্ত্রীত্বের এই সংক্ষিপ্ত সময়টাকে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, সেই বার্তাটা মনে হয় যেন মাঠ পর্যায়ে প্রশাসন বলেন, দলীয় নেতাকর্মী বলেন, এদের মধ্যে ঠিকঠাকভাবে সেটা মনে হয় যেন তারা রিসিভ করতে পারছে না। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা বড় চ্যালেঞ্জ। কারণ তিনি যা কিছু অর্জন করলেন, এখন যদি ওই যে তৈলাক্ত বাসে চড়ার মতো যে অবস্থা হয়, যে তিনি অনেক কিছু অর্জন করে উপরে নিলেন আর কিন্তু 2-4টা ঘটনা ঘটিয়ে সেটাকে আবার সেই জায়গাটাতে, ও বাংলাদেশের কিন্তু আপনি সংবাদ মাধ্যমের যে চরিত্র, সংবাদ মাধ্যমের মেন জায়গাটাই আমরা যেটা বলি, যেটা শিখেছি যে কুকুর মানুষকে কামড়িয়েছে এটা কোনো খবর না, কোন মানুষ যদি কুকুরকে কামড়ায় সেটাই সংবাদ। তো এর অর্থ হচ্ছে যে নেগেটিভ বিষয়গুলোই সংবাদ হয়ে আসে, যে কারণে স্বাভাবিকভাবেই সারা দেশে কিছু ঘটনা ঘটছে, সেগুলো সামনে আসছে, এগুলো নিয়ে ভার্চুয়াল জগতেও ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে। সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী যা কিছু অর্জন করছেন এটার জায়গাটাতে অনেকগুলোতে এই বিচ্যুতির জায়গাগুলো কিন্তু আবার সেগুলোকে ম্লান করে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটছে। এছাড়া বাস্তব কিছু চ্যালেঞ্জ তো আছেই, কারণ একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু। তিনি যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতিটা পেয়েছেন, যদিও একেবারে ভয়াবহ অবস্থা থেকে ডক্টর ইউনূসের সরকার অনেকখানি একটা ভালো জায়গায় রেখে যাওয়ার তারা চেষ্টা করেছেন।
যেমন রিজার্ভের জায়গা যদি বলি $14 বিলিয়ন নেমে গিয়েছিল শেখ হাসিনার বিদায়ের জাস্ট আগে। এটা খুবই ভার্নারেবল জায়গা ছিল, যে মানে আমার 3 মাসের মানে আমদানি ব্যয় মেটানোর মতো অবস্থাও ছিল না। তো সেই জায়গাটাতে সেটা প্রায় 3.5 বিলিয়ন 30-35 বিলিয়ন ডলারে নিয়ে গেছেন। তো এই জায়গাগুলোতে তারপরও অর্থনৈতিক যে চাপগুলো, ব্যাংকিং খাত একেবারে ধসে পড়েছে, সেই জায়গাটাতে সেটার দিকে নজর দিতে হচ্ছে। অর্থনীতির আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো ছিল এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে এরই মধ্যে ইরান যুদ্ধ, মিডল ইস্টের যুদ্ধটা একটা এই সরকারের জন্য একটা গোদের উপর বিষ ফোড়ার মতো অবস্থা হয়েছে। এমনি একটা নাজুক অর্থনীতি, তার মধ্যে এ ধরনের জ্বালানির ক্রাইসিসটা আবার সাংঘাতিকভাবে, কারণ এই বাড়তি দামে জ্বালানি আমদানি করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে এটা সামাল দিতে গিয়ে। সেটার প্রভাব একটা গোটা অর্থনীতিতে আছে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি বেড়ে গেছে। যে মূল্যস্ফীতিটি শেখ হাসিনা রেখে গিয়েছিলেন প্রায় 11%, সেটা অন্তর্বর্তী সরকারের সময়ে নেমে এসেছিল 8-এর নিচে। সেখান থেকে আবার সেটা 9 ক্রস করেছে। এটা একটা সামনে বাজেট, এই বাজেটে স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো দেশে এখানে একটা বাজেট দিলেই কারণে অকারণে মূল্যস্ফীতিটা বাজেটে প্রভাবে বেড়ে যায়। কারণ বাজেটে কিছু নতুন করারও এটা গতানুগতিকভাবেই কিছুটা হয়। আবার এই সরকারের যেহেতু তাদের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে, আমরা জানি যে এই যে পদ্মা ব্যারেজের কথা এসছে, এখানে প্রায় 35,000 কোটি টাকার একটা ইনভলভমেন্ট নিজস্ব ব্যয়ে সেটা করতে হবে। এর বাইরে যে কারণেই হোক বৈশ্বিক পরিস্থিতি, আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ধরে রাখা, আমাদের মূল যে গার্মেন্টস শিল্প এটার যে এক্সপোর্টটা ধরে রাখার জন্য আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করতে হয়েছে। এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে সেটা আলাদা বিশ্লেষণ, কিন্তু সেটা করতে হয়েছে, এটার বাস্তবতা হচ্ছে করতে হয়েছে। তা না হলে আমাদের আরও সেই সময়ের প্রেক্ষাপটে হয়তো পরবর্তীতে আদালতের নিষেধাজ্ঞার কারণে এটা একটা জায়গায় এসেছে, কিন্তু তখনকার প্রেক্ষাপটে ওটা করার কোনো বিকল্প ছিল না। তো সেখানেও আমাদের বোয়িং কিনতে হচ্ছে, 40,000 কোটি টাকার বোয়িংয়ের চুক্তি করতে হয়েছে। যে বোয়িং হয়তো বর্তমান সরকার তারেক রহমানের এই সরকার অন্তত সেই বোয়িংয়ের সুফলটা পাবে না, কারণ এই সরকারের মেয়াদ শেষে গিয়ে এই বোয়িংগুলো আসবে। তো এই জাতীয় বিষয়গুলো, এর বাইরেও আরও অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে। বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জটাই আমি মনে করি এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাজেটে যে করারোপটা বিস্তৃত করতে চাচ্ছে, এটার একটা প্রতিক্রিয়া সর্বব্যাপী হবে। বিশেষ করে আমি যদি বলি যে একদম গ্রাম পর্যায়ে ট্যাক্সের আওতায় আনার যে প্রচেষ্টাটা, এটা নিয়ে জনমতের উপর একটা বড় ধরনের প্রভাব আসবে। এটা কিভাবে সামাল দিবে, নিশ্চয়ই সরকারকে সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার একটা প্রক্রিয়া আছে, আগামী 21-22 তারিখে এ নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশন শুনানি করবে। সেটা যদি বিদ্যুতের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে আরেক দফা কিন্তু সকল পণ্যের উপর এটার প্রভাব পড়বে। এমনি বাজারে এক ধরনের অস্থিরতার জায়গা তৈরি হয়েছে। এই মুহূর্তে কোনো সবজি প্রায় 100 টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো মানুষের সীমিত আয়ের মানুষদের জন্য কষ্টের একটা জায়গা আছে। এই কষ্টটা লাঘব করা কিন্তু সরকারের যিনি থাকেন তার একটা দায়িত্ব। যদিও এটা এমনটা না যে হয়তো সরকার থেকে বলা হবে যে এটা এমনটা না যে এরকম একটা অর্থনীতিতে, ভঙ্গুর অর্থনীতিতে আমরা বোঝবাজির মতো রাতারাতি এটা যে লাঘব করে ফেলতে পারবো তা না, কিন্তু মানুষ প্রচেষ্টাটা দেখতে চাইবে। মানুষ দেখতে চাইবে যে নতুন করে যাতে তাদের উপর এই চাপটা না বাড়ে। যদি এই চাপ বাড়ে তাহলে আমি মনে করি এটা সামনে এই সরকারের জন্য সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে। যদি এই চাপটা বাড়ে মানুষের উপর, তাহলে চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকারের যে নির্বাচন আগামী ডিসেম্বর নাগাদ আছে। এগুলো কিন্তু মানুষের পকেটে যখন হাত পড়ে তখন কিন্তু মানুষ কিন্তু যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে। কারণ যখন দেখবেন যে যেখানে 100 টাকার সদাই করতে গিয়ে তার 150 টাকা লাগছে, 125 টাকা লাগছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষকেই যার অবস্থান, আপনার কাছে হয়তো 5,000 টাকারটা 5,500 হলে আপনার খুব বেশি সমস্যা হবে না, কিন্তু একজন যেই লোকটা বাজারে 500 টাকা নিয়ে যায়, তার যখন সেই পণ্যটা কিনতে 600-700 টাকা লেগে যাবে, তখন কিন্তু এটা জনমতের উপর কিন্তু একটা বড় প্রভাব তৈরি হবে। এবং সেটা স্থানীয় সরকার নির্বাচনে, কারণ আগের মতো তো এটা উপর থেকে নির্ধারণ করে দিলাম সে হয়ে গেল, সেই দিন তো আর নাই। এখানে ভোটের মাধ্যমে জিততে হবে সামনের যে নির্বাচনগুলোতে। এই বিষয়গুলো নিশ্চয়ই এই সরকারের মাথায় আছে, এবং এগুলো কিভাবে মোকাবেলা করবেন নিশ্চয়ই সেটার মধ্যে থাকার কথা।
হারুনা রশিদ, আপনি শুনছিলেন অনেকগুলো প্রসঙ্গ এবং আপনি নিজে বলছিলেন এডুকেশনে অনেকটা, কিন্তু আমরা পত্রপত্রিকার খবরে বা সোশ্যাল মিডিয়াতে মানুষের যে প্রতিক্রিয়া দেখে সেখানেও মানুষের এক ধরনের হতাশা আছে, এলোমেলো পরিকল্পনা, এলোমেলো কথাবার্তা। আর আরেকটা বিষয় আমরা বোধহয় হামের ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং আরও বিশেষ করে বললে হাম নিয়ে মানুষের মধ্যে প্রতিদিনই বেশ কয়েকজন শিশু প্রাণ হারাচ্ছে এবং এই সংখ্যা তো ইতিমধ্যে 400 ছাড়িয়েছে। তো সেখানেও কতখানি সাফল্য আছে বা এই ব্যর্থতার দায় কার, আসলে সেগুলো আলোচনার দাবি রাখে। জি, আসলে আব্দুল্লাহ ভাই যে কথাগুলো বলেছে যে আমাদের মতো একটা অর্থনীতির দেশে, এবং উনি আরেকটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী এবং তার নিচের দিকে এই জায়গায়, মানে উনি যতটা করছেন বাকিটা সেখানে অন্যরা তার সঙ্গে কোপ আপ করতে পারছেন না। না, স্বাভাবিক। এটা তো আপনার, আমি বললাম তো, বিগত 15 বছর যেভাবে দেশটা চলেছে সেই জায়গা থেকে একটা জায়গায় নিয়ে আসতে কিন্তু আপনার সময় লাগবে। ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করা লাগছে। সুতরাং সেই জায়গাটাতে আসতে আপনার একটু সময় লাগবে। আমাদের মতো দেশে আপনার বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে যেটা বললো যে বিদ্যুতের দাম বাড়তে পারে, কারণ আমাদের দেশে বিগত সরকারের সময় আপনার টোটাল বিদ্যুৎ ব্যবস্থাটা আমদানি নির্ভর হয়েছে। আমাদের দেশে গ্যাস আছে, গত 15 বছরে কোনো গ্যাস খনি আপনার অনুসন্ধান করা হয়নি, গ্যাস উত্তোলনও করা হয়নি। যে কারণে আমাদের দেশে, আমাদের উত্তরাঞ্চলে আপনার কয়লাভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটাও আপনার বন্ধ থাকে অধিকাংশ সময় বছরের। এগুলো পরিকল্পিতভাবে, কারণ এগুলো আমাদের নিজস্ব দেশের সম্পদ দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো এই জায়গাগুলো যদি আমরা মেরামত করতে পারি, আমরা এখন সোলার বিদ্যুতের কথা চিন্তা করছি, এই জায়গাগুলো যদি আমরা আগামী, এবার শুনছি বাজেটে সোলার যে সমস্ত এইগুলো আমদানি ব্যয় কমানো হবে, সেই ক্ষেত্রে যদি আমরা এটা আরও সহজলভ্য করতে পারি, আমরা এটা একটা পরিকল্পনার মধ্যে যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সিটিতে আমরা সমস্ত ব্যক্তিগত অফিস আদালতের সমস্ত, ইভেন স্টেডিয়াম, বাংলাদেশে ধরেন যে স্টেডিয়ামগুলো আছে, আমি অনেক বাইরের স্টেডিয়াম দেখেছি যাদের দেশে বিদ্যুতের সাশ্রয়, বিদ্যুতের অভাব নাই, ওই সব দেশেও স্টেডিয়ামগুলোকে আপনার সোলার বিদ্যুতের কেন্দ্র বানানো হয়েছে। আমাদের দেশে তো 64টা স্টেডিয়াম আছেই, সেখান থেকেও কিন্তু আমি কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সুতরাং বিদ্যুতের যে আমাদের ব্যয় বাড়ার পিছনে প্রধানতম কারণই হচ্ছে যে আমদানি, গ্যাস বলেন বা আপনার এলপিজি বলেন, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি সেটা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, প্লাস আন্তর্জাতিক জায়গা থেকে যে আমরা বিদ্যুৎ আমদানি করছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানেও দাম বাড়ছে। এটার কারণে বাংলাদেশে বিদ্যুতের দাম বেড়ে যায়। সুতরাং এটা আমার কীভাবে বিদ্যুতের দাম বাড়লে আপনার স্বাভাবিক কারণেই সমস্ত জনজীবনের উপর একটা প্রতিক্রিয়া পড়বেই। দ্বিতীয়ত হচ্ছে যে করারোপের ব্যাপারে আমি মনে করি যে এটা সরকারকে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে হবে, কারণ যে আমাদের দেশে গ্রাম পর্যায় পর্যন্ত বা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কর আদায়ের যে সিস্টেমটা, এটা ডিজিটালাইজ করা লাগবে। আমি শহরের মানুষরা শুধু কর দিচ্ছে, তাও এটা এখনও সব ডিজিটালাইজ হয়নি। এটাকে যদি করতে পারে, করের আওতা যদি আমি বাড়াতে পারি, কর বৃদ্ধি নয়, আমি বর্তমান যে কর রেটটা আছে সেটা যদি আমি আওতাটা সব জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সরকার বিপুল পরিমাণ কর আদায় করতে পারবে। তাহলে সেখানে আমাদের একটা আভ্যন্তরীণ সম্পদ আপনার বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যেটা বললেন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রায় 55 বছর হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক যে আজকে চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশা, আমি গত 18 সালে পার্লামেন্টে ছিলাম, এটা অনেক কথা বলেছি, কিন্তু সত্যিকার অর্থে এ ব্যাপারে বিশেষ করে আমি বলবো যে ডাক্তারদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, ডাক্তারদের জায়গা থেকেই আপনার এই পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সরকারের কাছে নীতিমালা বা প্রস্তাব দেওয়া হয়নি যে আমরা চিকিৎসা ব্যবস্থার ইমপ্রুভ করবো কী করে। আমি এর মধ্যে প্রধানত বলবো যে আজকে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আজকে সরকারি চাকরিজীবীর মধ্যে ডাক্তাররা আপনার সরকারি পেশার সাথে জড়িত, আবার তাদের প্রাইভেট প্র্যাকটিসের সাথে জড়িত। এবং আপনি যদি হাসপাতালগুলো, সরকার চেষ্টা করছে যে আজকে হাসপাতালে অন্তত পক্ষে তাদের ওই ডিউটিকালীন সময়টা যেন তারা উপস্থিত থাকে, আপনি দেখবেন যে এখনও তারা সেভাবে নিয়মিত উপস্থিত থাকে না। তো এই কারণে আমাদের সরকারি হসপিটালগুলোর যে অব্যবস্থাপনা তো আছেই, সেই জায়গাটাকে সরকারকে অবশ্যই ঠিক করতে হবে এবং সরকারকে নীতিমালাও নিয়ে আসতে হবে যে এই সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে। ভারতে নাই, আপনি এই সাবকন্টিনেন্টে কোথাও নাই। তো সুতরাং আজকে আপনি কালকেই বন্ধ করতে পারবেন না, কিন্তু যদি আমি সুদূর প্রসারী পদক্ষেপ নেই যে আমি আগামী 10 বছরের মধ্যে এখন নীতিমালা করলাম, ডাক্তার যাদেরকে আমি এখন নিয়োগ দেবো, শর্ত দিয়ে নিয়োগ দেবো যে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, যারা এই শর্তে রাজি হবে তারা আসুক। তো আপনার আজকে হামের বিশেষ করে যে প্রসঙ্গটা নিয়ে এসেছে, নিঃসন্দেহে এটা খুবই দুঃখজনক। আমি আমার জেলা হসপিটালে আমি পরিদর্শনে গিয়েছিলাম, সেইখানে প্রায় 200-রও অধিক শিশু একেবারে 3 মাস থেকে আপনার 1 বছর 1.5 বছরের বাচ্চারা
সেখানে মানে ভর্তি হয়েছে, এবং যেহেতু 250 বেডের হসপিটাল, তাদের যদি আপনার 300-400 শিশুই ভর্তি হয়, সব মেঝেতে শুয়ে আছে, অ্যাকোমোডেট করার জায়গা নাই, খুবই ভয়াবহ অবস্থা। এবং এটার পরিণতিতে আমাদের বাংলাদেশ কিন্তু আমি বলবো যে আপনার এখন তো সরকার একটা সিদ্ধান্ত বিশ্ব নিয়েছে। স্বাস্থ্য সংস্থা থেকে আপনার বাংলাদেশ কিন্তু টিকা প্রদানের ক্ষেত্রে একটা খুব ভালো অবস্থানে ছিল, এবং মোটামুটিভাবে শিশুদের যে একেবারে জন্মের পর থেকেই যে টিকা কর্মসূচিগুলো, আমাদের এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু বিগত প্রায় 20 সালের পর থেকে এই হামের আজকে যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, হামের কিন্তু এরকম ভয়াবহ অবস্থা ছিল না। 20 সালের পর থেকে হামের টিকা আমদানি হয়নি, শিশুরা টিকা পায়নি। তার মানে যার বয়স এখন 4 বছর 5 বছর, তারাও আপনার হামের টিকা পায়নি। এখন যারা নতুন জন্ম নিচ্ছে, 9 মাসের আগে হামের টিকা দেওয়া যাবে না। একটা শিশু জন্ম নেওয়ার 9 মাস পর আপনার প্রথম টিকা পাবে। তো সেই টিকার কোনো ব্যবস্থাই ছিল, ইভেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারও হামের টিকা আমদানি করেনি। এখন কি কারণে করেনি, কেন করেনি, এটা তো তাদের জবাবদিহিতার আওতায় আসা দরকার। এখন সরকার এই অবস্থা হওয়ার পর আমি মনে করি যে সরকার টিকা আমদানি করেছে, এবং টিকা কর্মসূচি কার্যক্রম চলছে একেবারে তৃণমূল হাসপাতাল পর্যন্ত। এবং এটার ব্যাপারে বলছে যে যে সমস্ত শিশুরা বাদ পড়ে গেছে তাদেরকেও আপনার টিকার আওতায় নেওয়া হচ্ছে। আসলে বাংলাদেশে আপনার এই সমস্ত রোগ বালাই যেগুলো, এগুলোর জন্য পরিবেশেরও কিছুটা আমাদের দায়ী। তার কারণ আমরা পরিবেশের ব্যাপারে যত্নশীল না। শহরে বলেন, ইউনিয়নে বলেন, সর্বত্রই আজকে যে পরিবেশের বিপর্যয় তৈরি হয়েছে, যত্রতত্র ময়লা আবর্জনা থাকছে, যে কারণে রোগবালাই আমরা বিস্তার ঘটছে। তো এটার মধ্যে আমাদের এই জায়গাটা তো আমাদের আরও সচেতন হওয়া দরকার, নাগরিকদেরকে সচেতন করা দরকার। যে কারণে আপনার সরকার আসলে আমাদের মতো দেশে, সামনে বাজেট আসছে, আমি আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান স্মরণ করছি ওনাকে শ্রদ্ধার সাথে, যে উনি বলতো যে আমাদের মতো দেশে বাজেট উপস্থাপন করা ভেরি টাফ। তার কারণ একদিকে আপনার সরকারি স্বার্থ দেখতে, মানে একদিকে আপনার দরিদ্র গরিব নিম্ন আয়ের মানুষের স্বার্থ রক্ষা করতে হয়, আবার আপনাকে আমদানি, আমাদের দেশের উৎপাদনশীল পণ্যের দিকে দেখতে হয়, আমদানি পণ্যের উপর লক্ষ্য রাখতে হয়। অনেকগুলো বিষয় আপনার আমাদের দেশে অনেক কিছুই করা। আমাদের দেশে কিছু পণ্য উৎপাদন হচ্ছে, আবার দেখা যাচ্ছে ওই পণ্য বাইরে থেকে আমদানিগুলোর থেকে কম দাম পাওয়া যাচ্ছে। সেই সব ক্ষেত্রে সরকারকে একটা ব্যালেন্সে আনতে হয় যে না, ঠিক আছে, আমাদের দেশের শিল্প বিকাশ ঘটুক। এসব ক্ষেত্রে তারপরে আপনার যেমন দরিদ্র শ্রেণীর মানুষকে আমরা আজকে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড অ্যাড্রেস করেছে, তারপরে বয়স্ক ভাতা আছে, বিধবা আছে, যে সেফটি নেটগুলো আছে, এগুলো আমাদের গরিব মানুষদেরকে দেওয়া হচ্ছে। এটার জন্য বাজেটে কিন্তু বিপুল পরিমাণ টাকার দরকার আছে। পাশাপাশি সরকার টাকা আনবে কোত্থেকে? তাহলে সরকারের করের জায়গা থেকেও তো আপনার আয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের আভ্যন্তরীণ সোর্স বাড়াতে হলে তো আর বিশ্বব্যাংকের সাহায্য নিয়ে এসে আর ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়ে এসে তো আপনার এগুলো করা সম্ভব না। যে কারণে আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো, নিশ্চয়ই বর্তমান সরকারের প্রথম বাজেট সামনে আমাদের জুন মাসে 7 তারিখে মনে হয় অধিবেশন বসবে, যে বাজেট উত্থাপন হবে, আমরা অপেক্ষা করি। আমি আশাবাদী যে একটা জনবান্ধব বাজেট আগামীতে আসবে, যার মধ্য দিয়ে আমরা চিকিৎসা, শিক্ষার ক্ষেত্রে যেটা বললেন, যে শিক্ষা তো আমাদের বয়স হয়েছে মাত্র কয়েক মাস, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অটোপাস বলেন, বা যে করোনা গিয়েছে অটোপাস বলেন, তারপরে আপনার শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেই ভয়াবহ অবস্থা থেকে আপনি দ্রুত তো শিক্ষা প্রতিষ্ঠানে এত দ্রুত আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন না। আজকে আমরা পরিকল্পনা গ্রহণ করে সেটার ফলাফল পাবো আগামী ভাই যেটা বললো, যে আজকে বোয়িংয়ের চুক্তি করলেন 5 বছর পর পাবেন। গঙ্গা ব্যারেজ এই সরকারের আমলে সমাপ্ত হবে না, আর একটা সরকার লাগবে। সুতরাং কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার আজকে সরকার পরিকল্পনা গ্রহণ করছে, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, 2 ধরনের চিন্তাভাবনার মধ্যে আছে। স্বল্পমেয়াদীগুলো নিঃসন্দেহে আমাদের স্বল্প, মধ্য, দীর্ঘ, এইভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। তো এর মধ্য দিয়ে আমি আশা করি যে আগামী বাজেট যদিও চ্যালেঞ্জিং আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক এবং জীবন ব্যবস্থার ক্ষেত্রে, মানে আমাদের জীবনমান বিভিন্ন শ্রেণীর পেশাকে অ্যাড্রেস করে একটা বাজেট প্রণয়ন করা ভেরি টাফ আমি মনে করি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো পার্লামেন্টে কয়েকবার ছিলাম। তো আশা করি যে আপনার এই বিষয়গুলো সরকার মাথায় রাখবে। বিদ্যুতের, জ্বালানি, এসব বিষয় দাম বাড়া মানে আপনার জনজীবনের একটা দুর্ভোগ আসবে স্বাভাবিক কারণে। আব্দুল্লাহ, বিদ্যুতের কথা আপনি যেটা বলছিলেন, যে বিদ্যুতের এ নিয়ে আমার এখান থেকে কাজ করার কারণে আমি যতটুকু বুঝি, সরকার যে প্রস্তাবটি জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদনে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে পাঠিয়েছে, সেখানে বলেছে যে 1 টাকা 20 পয়সা বা 1 টাকা 50 পয়সা প্রতি ইউনিটে বাড়ালে পরে তারা 10,000 থেকে 13,000 কোটি টাকা এখানে তাদের ভর্তুকি কমবে। কিন্তু
যদি আপনি হিসাব করে দেখেন এটার প্রভাবে যত জায়গায় এটার প্রভাবটা পড়বে তাতে মানুষের পকেট থেকে লাখ কোটি টাকা, এই 10,000 কোটি টাকা সরকার ভর্তুকি কমাতে গিয়ে প্রায় লক্ষ কোটি টাকা প্রতি বছর মানুষের পকেট থেকে চলে যাবে। কারণ একজন মানুষ শুধু ঘরে বিদ্যুতের ইউনিটে বাড়বে সেখানে থাকছে না, সে যে পণ্যটি কেনার জন্য সকালবেলা দোকানে যাবে সেই পণ্যের দাম, বিদ্যুতের দাম যখনই বাড়বে 1 মাসের মধ্যে হয়তো নতুন পণ্য আসবে না, কিন্তু যারা পণ্য উৎপাদন করে তারা কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সাবানের দামটা বাড়িয়ে দিবে, তারা ডিটারজেন্টের দামটা বাড়িয়ে দিবে। একই সঙ্গে এটা শিল্প কারখানার যতগুলো পণ্য আছে এগুলো সবগুলোর উপর এটার প্রভাবটা পড়বে। এটা এই যে প্রত্যেকের পকেটে হাত পড়বে, এটার বছরে যদি হিসাব করা হয়, একটা হিসাব গবেষণার আমি এর আগে শেখ হাসিনার আমলের একটা হিসাবের প্রেক্ষিতে বলছি যে এরকম 8 থেকে 10,000 কোটি টাকা সরকার সাশ্রয় করতে গিয়ে লাখ কোটি টাকা কিন্তু মানুষের পকেটের থেকে চলে যায়। তো এই জায়গাগুলো বিকল্প যে পন্থাগুলো আছে, ধরেন আমি একটা উদাহরণ দিই, বিদ্যুৎ প্রতি বছর আমরা পিডিবির মাধ্যমে 10,000 কোটি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয় সারা দেশে গ্রাহকদের মধ্যে প্রায় 4.5 কোটি গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়, বিক্রি করা হয় 10,000 কোটি ইউনিট। এটা কিনে তারা, পিডিবি কিনে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর মাধ্যমে দেয়। এই কেনার বেচার মাঝখানে 330 কোটি ইউনিট বিদ্যুৎ গায়েব হয়ে যায়। নাই, এটা মানে যে বিদ্যুৎটা কিনে আনলো আর যেটা বিক্রি করলো মাঝখানে 330 কোটি ইউনিট বিদ্যুতের কোনো হিসাব নাই, এটার বিলিং হয় না। বিদ্যুৎ কি এমন জিনিস যে পকেটে করে কেউ চুরি করে নিয়ে যাওয়ার মতো জিনিস? তাহলে এটার এই বিলিং হয় না। এই 330 কোটি ইউনিট কোথায় যায়? এটা হচ্ছে সিস্টেম লস দেখানো হয়, এটা ট্রান্সমিশন লস দেখানো হয়। এই লসের মধ্যেই কিন্তু এটা হলো বিলিংয়ের আওতার বাইরে থেকে এই অর্থটা বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে কানেকশন আছে, সেখান থেকে অন্যভাবে লেনদেন হয়, মিটারিং হয় না, বিলিং হয় না, এই জায়গাগুলো। এবং আপনি যদি বিদ্যুৎ খাতের কেনাকাটাগুলো দেখেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে তো সেটা লুটের একটা রাজ্য তৈরি করা হয়েছিল পুরো এনার্জি খাতটাকে। কিন্তু সব সরকারের আমলেই বিদ্যুৎ খাতের কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির জায়গাগুলো আছে। একটা ট্রান্সমিটার কিনবে, সেখানে যে ট্রান্সমিটারটা ধরেন 1 টাকা, সেটা কেনা হচ্ছে 3 টাকা দিয়ে বা 1.5 টাকা দিয়ে বা 15-2 টাকা দিয়ে। এই কেনাকাটার ক্ষেত্রে কোনো স্বচ্ছতার জায়গা নাই। এবং যে বিদ্যুৎটা আমরা আমদানি করছি ভারত থেকে, সেখান থেকে আমদানিকৃত বিদ্যুতের মধ্যে অনেক বিরাট গাপলা। আমরা কত আনছি, কত পেমেন্ট করছি, এর মাঝখানে যে লোকগুলো এই জায়গাটার সাথে জড়িত, এদের মাধ্যমে কিন্তু একটা দুর্নীতির জায়গার অভিযোগ সেখানে আছে। যে আমরা দেখাচ্ছি আমরা অমুকের কাছ থেকে, আদানির কোম্পানি থেকে আমরা এত ইউনিট বিদ্যুৎ পেয়েছি, এত মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি, আবার এখানে আমরা সাপ্লাই করে এর মাঝখানে বিলিং করে আদানিকে দিচ্ছি। আদানির সাথে আন্ডারহ্যান্ড ডিলিংসে আমরা কি করছে কারা, এগুলাতে কিন্তু জবাবদিহিতার জায়গাগুলো নাই। এই যে মানে প্রত্যেকটা জায়গায় যে জবাবদিহিতার জায়গা যদি থাকতো, যদি স্বচ্ছতার জায়গাগুলো নিশ্চিত করা যায়, কেনাকাটায় যদি দুর্নীতিটা রোধ করা যায়, তাহলে এই 10,000 কোটি টাকা কোনো বড় টাকা না। আর আমাদের যেখানে আমরা সামনের বাজেটটি 9 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছি, সেখানে 10,000 কোটি টাকা সাশ্রয়ের জন্য পুরা এতগুলো 5 কোটি গ্রাহকের উপর চাপায়া দিবেন, 18 কোটি জনগণের পকেটে হাত দিবেন, এটা কতটা যুক্তিযুক্ত হবে? আমার সরকারের এটা পুনর্বিবেচনার জায়গা রয়েছে। এটা তো হলো একটা দিক। আমি যদি হামের যে বিষয়টা আপনি এখানে এনেছেন, যে হামের যে বিষয়টা, আমরা এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। আমরা আজকে সকাল থেকেও এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমাদের একজন, বিশেষ করে আমার দেশের একজন রিপোর্টারকে আছে সারাদিনই এটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলার জন্য আমরা দায়িত্ব দিয়েছিলাম। এবং সেখান থেকে যেটা আসছে, কোনো পরিষ্কার কোনো বিষয় এখানে ক্লিয়ার করতে পারছে না কেন এত শিশু মারা যাচ্ছে। যে কথাটি বলেছেন যে সময় মতো টিকা দেয় না, এই জায়গাটাতে ইনফরমেশনের গ্যাপ আছে। এখানে যারা এই সেক্টরে জড়িত তাদের কাছে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে অন্তর্বর্তী সরকারের সময়েও 70% শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, টিকার স্টক ছিল। এই যে কিছুদিন আগ পর্যন্ত যে টিকা সরকার দিয়েছে, এগুলো কিন্তু ওই সময়ে আমদানি করা, একটা অংশ আমদানি করতে পারে নাই, ইউনিসেফের সাথে একটা জটিলতা হয়েছে সেটা ঠিক, কিন্তু তারপরেও টিকা আমদানি করা হয়েছে, টিকা ছিল, এবং 70% শিশুকে কিন্তু টিকা দেওয়া হয়েছে। ঢালাওভাবে বলা হচ্ছে যে এই সময়টাতে টিকা দেওয়া হয়নি।
এই জায়গাটাতে একটা ইনফরমেশন মিস ইনফরমেশনের জায়গা তাহলে আছে, সমস্যাটা কোথায়? আমরা অনুসন্ধান করতে তাহলে গিয়ে আমরা সমস্যাটা যেটা কোথায়? পেয়েছি। তো সেই জায়গার সমস্যাটা হচ্ছে এই যে হামের সিমটমে যেগুলো মারা যাচ্ছে, এটা কি আদৌ কি এটা শুধুই হাম, নাকি এটা আমাদের চিকিৎসকদের এখনো পর্যন্ত বোধগম্য নয় এমন কোনো কিছুতে শিশুগুলা মারা যাচ্ছে কিনা, এটা গভীরভাবে দেখার একটা বিষয় আছে। কারণ প্রত্যেক দিনই যে ডাটাটা দেয়া হচ্ছে, বলা হচ্ছে যে হামে এতজন এবং হামের ধরনের সিমটমে এতজন। আপনি সেখানে কিন্তু একটা জায়গায় একটা দ্বিধার জায়গা চিকিৎসকরা তৈরি করে রাখছেন, যে বাকিরা যে মারা যাচ্ছে এটা কিন্তু হামে মারা যাচ্ছে, এই কথাটা চিকিৎসকরাও বলছেন না। তো তাহলে কি আমাদের যেমন হান্টার ভাইরাসের একটা আশঙ্কা তৈরি হয়েছে, নতুন করে এটা একটা হুমকি হয়ে দেখা দিয়েছে। পোলিও টিকা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, সামনে ডেঙ্গুর বিষয়টা সামনে চলে আসছে। তাহলে কি আমাদের শুধু এগুলা নিয়ে আমাদের বাচ্চারা মরবে, আমাদের বয়স্করা মরবে, এইটাই চলতে থাকবে? এই স্বাস্থ্যের জায়গাটাতে একটা নৈরাজ্যের জায়গা। আপনি দেখেন পুরো স্বাস্থ্য খাতটাকে যদি আপনি দেখেন, একটা চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলতে গেলে আবার তারা অনেক মানে মাইন্ড করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, কোনো একটা হসপিটালে, ঢাকার কোনো একটা হসপিটালে আমার ছোট ভাই হার্ট অ্যাটাক করেছেন। তো তাকে দ্রুত একটা হসপিটালে নেওয়া হলো। সেই হসপিটালে নেওয়ার পরে তাকে ইমিডিয়েট বললো যে এখানে স্ট্যান্টিং করতে হবে। স্ট্যান্টিং এর হিসাবটা কি দিল, যে ৭১,০০০ টাকা একটা কয়টা লাগে, ৭১,০০০ টাকা করে মানে ইয়ে লাগবে, রিংয়ের দাম লাগবে, আর ১,১০,০০০ টাকা লাগবে শুধু এটা লাগানোর জন্য। এবং এটা লাগাতে সময় কতক্ষণ লাগে? ১০ থেকে ১৫ মিনিট। তাহলে একজন চিকিৎসক একটা স্টেন্টিং করবেন, ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে, এটার জন্য তার চার্জ কেন ১ লাখের বেশি হবে? এটার কোনো যুক্তি আছে? এবং যে কথাটি হারুন ভাই বলছিলেন যে আপনি জানেন কিছুদিন আমি সরকারের সাথে কাজ করেছি, সেখানে আমাদের চুক্তিতে বলা ছিল অন্য সকল ধরনের কাজ থেকে কিন্তু আমাকে বেরিয়ে আসতে হবে, অন্য কিছু করতে পারবো না। তাহলে ডাক্তাররা, একজন সরকারি চাকরি করার ডাক্তারের ক্ষেত্রে এই শর্তটা কেন প্রযোজ্য হয় না? আমার মতো একজন মানুষ যদি আমি সরকারের সাথে কাজ করতে গেলে অন্য সকল প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক ত্যাগ করে তারপরে এখানে অন্য কোথাও আমি কাজ করতে পারবো না, আয় করার মতো কোনো কিছুর সাথে আমি জড়িত থাকতে পারবো না। তাহলে একজন চিকিৎসক সরকারি চাকরি করে তিনি কেন তার সরকারি চাকরির সময়েও তিনি বাইরে কাজ করছেন, আর এর বাইরে তো অফিস আওয়ারের বাইরে তো করছেন, এবং সেটা তাদের ইনকাম এবং তাদের যে চার্জ, এটা কত বেশি? আপনি 3 মিনিট 5 মিনিট সময় দেন, তাকে দিতে হবে ২,০০০ টাকা। একটা হসপিটালে, বেসরকারি হসপিটালে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ২,০০০ টাকা চার্জ, সময় দিলেন 3 থেকে 4 মিনিট। হারুন রশিদ। জি, আব্দুল্লাহ ভাই বিশেষ করে বিদ্যুৎ নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন। আসলে তো গত সরকারের আমলে প্রায় 15 বছর বিদ্যুতের উপর পার্লামেন্ট থেকে যে বিল পাস করা হয়েছিল, ইনডেমনিটি বিল, যেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, তো স্বাভাবিক কারণে বাতিল করেছে, বাতিল করে দিয়েছে। সেই কারণে গত 15 বছরে যে ক্ষেত্রে হরিলুট হয়েছে, কুইক রেন্টালের নামে বলেন, এই বিভিন্ন এর মাধ্যমে, সেটা সরকার এসে কিন্তু বন্ধ করেছে। এখন সারা বাংলাদেশে কুইক রেন্টাল, যে বিদ্যুতের ক্রাইসিস টাইমেও কুইক রেন্টাল এখন চালু নাই। দ্বিতীয়ত হচ্ছে যে কেনাকাটার ক্ষেত্রে বিগত সরকারের আমলে যে প্রকিউরমেন্ট রুল ছিল, সেটা কিন্তু এখন আগের যে প্রকিউরমেন্ট রুলের মধ্যে আপনার একদম হাতে গোনা চিহ্নিত একদম সিস্টেম করা ছিল যে এই % রেট, তাদের আপনার টার্নওভার, তাদের ব্যাংক লিকুইডিটি কেমন ভালো, তারাই কাজ নিয়ে গেছে, সব মন্ত্রী বসে বসে আপনার সিলেকশন করে দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অলরেডি এখন বাড়ি এসছে প্রকিউরমেন্ট রুলের মধ্যে। আপনার ইজিপি টেন্ডার এখন ইজিপি টেন্ডারের মধ্যে আপনার এখন LTM আর OTM, এখানে আপনার 10% বার বা 5% বার কিছু নাই, কম্পিটিশানে আপনি যাচ্ছেন, এবং 100% ইজিপিতে টেন্ডার, ঠিক আছে, এখানে নেগোসিয়েট করারও কোনো সুযোগ নাই। তো এই জায়গাগুলোতে অনেকখানি আপনার এই সরকার দায়িত্ব নেওয়ার পর এগুলো কিন্তু প্রকিউরমেন্ট রুলের অনেক কিছু চেঞ্জ করেছে, অনেক কিছু চেঞ্জ করেছে। কিন্তু আমি এখানে আপনাকে একটু যোগ করি, আপনাকে একটু সহযোগিতা করি। এই মুহূর্তে আমরা গত মাসে যে বিদ্যুৎটা আমরা বেসরকারি খাত থেকে কিনেছি, PDB কিনেছি,
তার রেট হচ্ছে আমি বলছি তার রেট হচ্ছে 14.5 টাকা। আমি বলছি আর আপনাকে। পিডিবি যেটা উৎপাদন করছে তাতে খরচ পড়ছে 5.5 টাকা, 14.5 টাকা। আপনি অনেকগুলো কথা বলেছেন, তো আমি বলছি যেমন আপনি যেটা বললেন যে এখানে বিদ্যুতের কয়েক লক্ষ ইউনিট গায়েব হয়ে যাচ্ছে, অপচয়, উধাও হয়ে যাচ্ছে, আমি ওই বলছি দুর্নীতি, তো অপচয়। এখানে এটার মধ্যে সিস্টেম লস কিছুটা আছে। বিদ্যুৎ তো আপনার তারের মধ্য দিয়ে যায়, কিছু সিস্টেম লস আছে। আর বাকি আপনার এখনও, যদিও সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় ডিজিটাল মিটার স্থাপন হয়েছে, আমাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত ডিজিটাল মিটার আপনার স্থাপিত হয়েছে, সেইখানে কিন্তু বিদ্যুৎ চুরি রোধ হয়েছে, সেখানে বিদ্যুৎ চুরি 100% রোধ হয়েছে। কিন্তু এখন আমরা পুরোপুরি করতে পারিনি, সুতরাং এটা বিদ্যুৎ চুরি রোধের জন্য ডিজিটাল প্রযুক্তি আপনাকে প্রয়োগ করতেই হবে। এটা নিয়েও আপনার গ্রাহকদের মধ্যে আবার অসন্তোষ আছে, এগুলো নিয়ে অসন্তোষ আছে। দ্বিতীয়ত আপনার এখানে যেটা বলছেন যে বিদ্যুতের আসলে দাম বৃদ্ধির যে কারণগুলো, সেগুলো আমি আগেও বলেছি যে আমাদেরকে আসলে আমাদের মানে নিজস্ব সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিবেশ তৈরি করতে হবে। আপনি 20,000 বিদ্যুৎ মেগাওয়াট যদি বিদ্যুৎ আমাদের দেশে আগামী 5 বছরে বিদ্যুতের চাহিদা বাড়বে, তো এখন যদি সম্পূর্ণ আমদানি নির্ভর আপনি বিদ্যুতে চলে যান, যে কারণে তো সরকার আপনার চিন্তা করছে যে আমি সোলারে যাব, আমার গ্যাস উত্তোলন করব, তার মধ্যে দিয়ে কিন্তু এগুলো যদি করতে পারে তাহলে বিদ্যুতের রেট কিন্তু কমে আসবে। সোলারে করতে পারলে তো আপনি যদি 5 বছরের মধ্যে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা করতে পারি সোলারে, তো এটা তো খুব কম দামে আপনার অনেক সাশ্রয় হবে। এগুলো এখন তো মানে পরিকল্পনার মধ্যে নেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি যে বিদ্যুতের এখন টোটাল নির্ভরশীলতায় চলে এসছে সম্পূর্ণ আমদানি আপনার জ্বালানির উপর। সেটা আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, যেটা বললেন যে 10,000 টাকা ভর্তুকি অন্যান্য খাতে। আমি ভর্তুকি যদি সরকার তেলের উপর দিবে, বিদ্যুতের উপর দিবে, এই ভর্তুকি দিলে এই টাকাটা আমি কোত্থেকে নিয়ে আসবেন? আপনার সেফটি খাতের উপর আপনাকে টাকা বরাদ্দ দিতে হবে দরিদ্র গরিব মানুষের জন্য। তো এই জন্য আপনার হচ্ছে কি যে আপনি ভর্তুকি যেটা আপনাকে না দিয়ে, যদি আপনার লাভের দরকার নাই, আপনার এখানে কোনো কোম্পানির লাভের দরকার না, আপনি বিদ্যুৎ গত এক দশকে কিন্তু জ্বালানিতে কোনো সরকার ভর্তুকি দেয় নাই। 53,000 কোটি টাকা লাভ করেছে বিপিসি, কিন্তু 53,000 কোটি টাকা লাভ করেছে, এবং এই লাভের ভাগ নিয়েছে বিপিসির দুর্নীতিবাজ। না, কারণটা হয়েছে কি যে আপনার বিগত সরকারের আমলে বিদ্যুতের রেটটা বেড়েছে, বিগত সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিদ্যুতের রেট 3 টাকা থেকে গিয়েছে 15 টাকায়। তো কত গুণ বৃদ্ধি পেয়েছে সেটা জনগণের উপর দিয়ে গিয়েছে, যেখানে এখানে ভর্তুকি দিতে হয়নি। এখানে তো সরকারের এই টাকা নিয়ে গেছে, কুইক রেন্টালে নিয়ে গেছে, আপনার এই বিভিন্ন সার্ভিস চার্জ, অমুক চার্জের মধ্যে দিয়ে সরকারের টাকা নিয়ে গেছে, ক্যাপাসিটি চার্জের মধ্যে দিয়ে নিয়ে গেছে, যে কারণে এই জায়গা থেকে তো বেরিয়ে আসছে। আমি মনে করি যে আপনার এখানে এই জায়গাতে নিয়ে আসলে আপনার ওই পরিমাণ, এখন এই যে ইরানের এই সংকটের কারণে যদি জ্বালানির দামটা বৃদ্ধি না পেত, বিদ্যুৎ দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। সরকার তো আপনার অনিয়মিত জায়গাগুলো অলরেডি ওই দরজাগুলো বন্ধ করেছে। তো সুতরাং আমরা যদি বিদ্যুৎটা আপনার এভাবে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য না বাড়ে, তাহলে বিদ্যুতের দাম সরকার খুব একটা বাড়ানো হবে বলে আমি মনে করি না। সরকার তো কখনোই চিন্তা করবে না যে আমি এটার কারণে সর্বসেক্টরই আপনার একটা ইফেক্ট পড়বে। আর হামের ব্যাপারে যেটা বললেন, আমি তো বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এভরিডে ইনফরমেশান পাই, চাঁপাইনবাবগঞ্জে আপনার এভরিডে ইনফরমেশান পাই। ভর্তি রোগীর সংখ্যা কিন্তু ঢাকা শহরে আলাদা, ভর্তি আমাদের ওখানে কেউ মারা যায়নি। সরকারের টার্গেট ছিল আমার কাছে 11 তারিখে যে আপনাকে সিভিল সার্জন মেসেজ দিয়েছে আমাকে, তাতে 2,01,897 জন টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তার মধ্যে 2,692,092 জন, মানে বলা যায় যে আপনার 99.9% বা তারও বেশি আপনার টিকাদানের যে লক্ষ্যমাত্রা ছিল অর্জন করে ফেলেছে। টিকার কোনো ঘাটতি নাই, এখন টিকার সরবরাহের কোনো স্বল্পতাও নাই। এর পাশাপাশি আপনার গ্রাম পর্যায়গুলোতে, আপনার উপজেলা বা জেলা পর্যায়গুলোতে রোগীর ভর্তির যে আপনার যে রেটটা ছিল সেটাও কিন্তু কমে এসছে, কিন্তু মৃত্যুর হার এখনও, যেহেতু আমার এখানে আজকে পর্যন্ত দেখাচ্ছে যে আপনার নতুন রোগী ভর্তি 28 জন মাত্র, ছাড়পত্র তার মধ্যে 20 জন, আর আগের যেটা ছিল 20 জন ছেড়ে দিয়েছে, 2 জন রোগীকে রেফার করেছে, মানে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল থেকে তাদেরকে রাজশাহীতে রেফার করে, তাদের অবস্থা হয়তো খারাপ। তো এইরকম মোটামুটি এখন যেটা হামের দেখা যাচ্ছে যে ইমপ্রুভ করছে আপনার। তাছাড়া আবহাওয়াজনিত একটা কারণ আছে আপনার, শিশু বাচ্চারা, আমাদের দেশের যে সমস্ত গরিব শিশুরা যে পরিবেশে বসবাস করছে গ্রামে, সেখানকার যে পরিবেশ আপনার এই যে আবহাওয়ার ক্লাইমেটের কারণেও অতিরিক্ত গরম, হঠাৎ করে আপনার যে উচ্চ তাপমাত্রা হয়ে গেল হঠাৎ করে মাঝে, তারপরে আবার বৃষ্টিপাত হলো, এই বিভিন্ন এই সমস্ত কারণে। আর ওই যে বললাম আপনার যে 3 বছর আপনি যেটা বললেন তদন্ত হওয়া দরকার,
রং ইনফরমেশন, এটা তদন্ত হবে। সরকার তো স্টেটমেন্ট করে বলছে যে বিগত সময় হামের টিকা আমদানি করা হয়নি এবং হামের টিকা দেওয়া হয়নি। আমি যেদিন আমি জেলা পরিষদ থেকে এই এমার্জেন্সি আপনার প্রায় 40,000 টিকা কেনার জন্য 2.5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম, আপনার সিভিল সার্জনের চেকে টাকা দিয়েছি যে আপনি সরকারিভাবে ঢাকা থেকে আসতে দুদিন সময় লাগে, আপনি কালকে কিনেন, কালকে থেকে দেওয়া শুরু করেন। এবং যে কারণে আপনার এই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে এই শিশুরা তো আমাদেরই সন্তান, আপনার এদেরকে বাঁচানোর জন্য যেটুকু সরকারের করার পক্ষে সম্ভব সেটা চেষ্টা করা না, হচ্ছে। সরকার করছে না, আমি এটা কিন্তু বলিনি। আসলে সরকার চেষ্টা- আমি একটু আসলে আপনার বিগত সময়ের এই টিকা প্রদানের ব্যাপারটা আপনি নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশ, আমি বলবো তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ টিকা প্রদানের ক্ষেত্রে একটা দর্শনীয়, আমি বলবো সে কারণে প্রশ্নটা আরো বেশি উঠছে যে এত এক্সাম্পল সাফল্যের পরে এই জায়গায় কিন্তু এসে এই দাঁড়ানো জায়গাটাতে যাবে। কেন আসলো, এবং আমাদের টিকাদান কেন্দ্র তৃণমূল পর্যায়ে একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত, ইউনিয়নের ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের টিকাদান কেন্দ্র আছে। অর্থাৎ আপনার যে টিকাগুলো শিশুদের জন্মের পর থেকে যে টিকাগুলো, তাদেরকে কিন্তু শহরের হাসপাতালে আসা লাগে না, কিন্তু এই জায়গাটা মাঝে ব্রেক করেছে। সো এখানে আরেকটা প্রশ্ন, যেহেতু আমরা এটাই সম্ভবত আমাদের শেষ রাউন্ড, যেহেতু জন আকাঙ্ক্ষার কথা বলেছিলাম, আমি অভ্যুত্থানের কথা বলেছিলাম, রাষ্ট্র কাঠামোর এক ধরনের আমূল পরিবর্তন সংস্কারের একটা আকাঙ্ক্ষা ছিল। তো বিএনপি বলছে যে তারা সেই জায়গায় অঙ্গীকারবদ্ধ, অন্যরা বলছে যে না, বিএনপি তার অঙ্গীকার থেকে অনেকখানি সরে গেছে। আপনার কাছে কি মনে হয়, বা এই ব্যাপারে আপনি কতখানি আশা পাচ্ছেন? এই অঙ্গীকার থেকে বিএনপি সরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এই পরিবর্তিত বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকারের পক্ষে আর এই বাংলাদেশে কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে যে কোনো সরকারের জন্যই, যত জনপ্রিয় সরকারই হোক না কেন। জন আকাঙ্ক্ষাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কেউ এদেশে শান্তিতে দেশ চালাতে পারবে না। এবং তারেক রহমান রিপিটেডলি বলেছেন যে আমরা যে সই করেছি, দুলাই সনদ যেটা সই করেছি, সেটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। এই জায়গাটাতে তো আমাদের আশাবাদের জায়গা নিশ্চয়ই আছে। আমরা আশা করছি যে আগামী বাজেট অধিবেশনে কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে বিতর্ক চলছিল, যেমন বিচার বিভাগের নিয়ে, উচ্চ আদালতের যে স্বাধীনতার জায়গা, সচিবালয়ের জায়গা, যেগুলো অধ্যাদেশ আইনে রূপ না দেওয়ার কারণে বিতর্কের জায়গা তৈরি হয়েছে, তারা বলেছেন যে এগুলো আশ্বস্ত করেছিলেন যে এটা পর্যালোচনা করে আরও ভালোভাবে সেটা আইন আকারে এটা বাস্তবায়ন করা হবে। আমরা আশা করছি আগামী অধিবেশনে হয়তো সেটার একটা সুরাহা হবে। কিন্তু যে জায়গাটাতে বিরোধটা তৈরি হচ্ছে সেটা হলো বিরোধী দল, যে 11 দলীয় জোট বা জামাতের নেতৃত্বে জোট আছে, তারা যেটা গণভোটের রায় বাস্তবায়নের যে জায়গাটা, তারা মুভমেন্টের হুঁশিয়ারি দিচ্ছে, তারা কর্মসূচি পালন করছে। এই জায়গাটাতে তো দুই পক্ষের একটা দূরত্বের জায়গা আছে। বিএনপি যখন এই জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়, সেই জায়গাটাতে তারা তাদের কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্টের বাইরে বাকিগুলো তারা বাস্তবায়ন করবে। এই জায়গাটাতে এখনো পর্যন্ত বিএনপি আছে। নোট অফ ডিসেন্ট বড় দাগে আছে কোথায়? বিশেষ করে পিআরটা এখানে বড় ফ্যাক্টর হয়ে গেছে। সেটা হচ্ছে পিআর সিস্টেমটা উচ্চকক্ষটা করতে চাচ্ছে, বিএনপি করতে চাচ্ছে উচ্চকক্ষটা হবে সংসদে আসনের ভিত্তিতে, আর বিরোধী দল চাচ্ছে যে ভোটের, যে দল যতটা ভোট পেয়েছে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। এই মূল বিরোধটার জায়গা এটা। এখন এখানে একটা যুক্তির জায়গা হচ্ছে যে বিরোধী দলের যুক্তিটা হচ্ছে যে যদি আমরা সংসদের আসনের হারাহারি ভাবে করি, সেটা তো সংরক্ষিত মহিলা আসনের মতো হয়ে গেল। তো তাহলে তো সেখানে একই বিষয় দাঁড়াবে। উচ্চকক্ষের যে ভূমিকাটার জন্য উচ্চকক্ষটা করা, সেটা ইফেক্টিভ কোনো ভূমিকা উচ্চকক্ষ রাখতে পারবে না। এটাতে কিন্তু একটা যুক্তির জায়গা, আপনি যেভাবে উপেক্ষা করার সুযোগ কম। কিন্তু যদি ভোটের সংখ্যার দিক থেকে হয়, কিন্তু এবারে বিএনপির যে ভোট সংখ্যা আছে তাতে বিএনপির জন্য এবারের জন্য অন্তত পক্ষে আমি কোনো ঝুঁকির জায়গা দেখি না। যদি ভোটের পার্সেন্টেজ অনুযায়ীও উচ্চকক্ষ করে, তাহলে ভোটের বিএনপি এবং বিরোধী দলের মধ্যে, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে ভোটের যে পার্থক্যটা, তাতে কোনো ঝুঁকির জায়গা এখানে তৈরি হয় না। তাহলে সেই জায়গাটাতে যেতে সমস্যা আছে বলে আমি মনে করি না। যদি উচ্চকক্ষটাকে সত্যিকার অর্থে ইফেক্টিভ
একটা জায়গায় নিতে হয়, তাহলে ভোটের ভিত্তিতে, না হলে আসলে এই সংসদের আসন অনুযায়ী হওয়া মানে হচ্ছে যে সংরক্ষিত মহিলা আসনে আমি কিছু লোককে পছন্দ করে দিলাম, তো সেই লোকগুলো তো ওখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই, উচ্চকক্ষ হোক, তাহলে আর উচ্চকক্ষ গঠনের কোনো যে কার্যকারিতার জায়গাটা সেটা নাই। এর বাইরে যে জায়গাগুলো বিএনপির সাথে দ্বিমত আছে, যেমন দুই মেয়াদের বিষয়টা তো মেনে নিয়েছে, কিন্তু বিএনপি দ্বিমত করেছিল যে 2 মেয়াদের পরে 1 মেয়াদ গ্যাপ দিয়ে আবার হতে পারবেন, এই জায়গাটা। আরেকটা বড় জায়গা আছে যেটা বিএনপি মানতে পারছে না, এবং সেটার যৌক্তিক কারণও আছে আমি মনে করি, সেটা হচ্ছে যে সরকার প্রধান আর দলের প্রধান এক হবেন না, এই জায়গাটাতে বিএনপি যেতে পারছে না। আর বাংলাদেশের মতো দেশে এখনো রাজনীতিটা যে পর্যায়ের, এ ধরনের পদক্ষেপ আসলে একটুখানি ঝুঁকিপূর্ণ, এটা বলতেই হবে। কারণ সরকার প্রধান আর দলীয় প্রধান একই জন আছেন, তাতেই তো দলের কাছে সঠিকভাবে দলকে মানে এখনো পর্যন্ত আমরা সরকার প্রধান এক পথে চলছেন, দল আরেক পথে চলছে, অনেক ঝুঁকির জায়গা। এখন এই জায়গাটাতে যদি আলাদা হয়ে যায়, এটার ঝুঁকিটা আরো, বিশৃঙ্খলার জায়গাটা আরো বাড়বে। এই জায়গাটাতে বিএনপির মতের সাথে আমি এখনো পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমি একমত যে না, এটা এখনই এটা এই জায়গায় যাওয়ার মতো বাংলাদেশে এখনো সেই পর্যায়ে বাংলাদেশের পলিটিক্যাল কালচার বা যায় নাই, রাজনৈতিক কালচারটা সেই জায়গায় গেলে হয়তো একটা সময় সেটা করা সম্ভব। হারুনুর রশিদ। জি, আসলে এগুলো নিয়ে তো আপনার দীর্ঘ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দীর্ঘ 1.5 বছর নির্বাচনকে বিলম্বিত করা বলেন, নির্বাচনকে এইভাবে নিয়ে যাওয়ার পিছনে তো অন্তর্বর্তী সরকারের একটা প্ল্যান ছিল। যাই হোক, নির্বাচন হয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে 31টা রাজনৈতিক দল। তো জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে, সেটা নিয়ে বিএনপির কোনো দ্বিমত নাই। জুলাই সনদের বিষয়ে পরিষ্কার বলেছে, আমরা জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছি আমরা সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ধারাবাহিকভাবে, সময় তো প্রয়োজন আছে আপনার, সেটার ব্যাপারে দ্বিমত নাই। আর এখানে যেটা বিভ্রান্তি ছড়াচ্ছে গণভোট নিয়ে, গণভোট নিয়ে কিন্তু আমাদের আগাগোড়ায় আপত্তি ছিল। তারপর সংবিধানে এখন গণভোটের কোনো ব্যবস্থা নাই। এখন গণভোট করেছেন একই দিনে। এখন গণভোট করতে যাওয়ার পিছনে সরকার যে অর্থ ব্যয় করেছে অনৈতিকভাবে, এটা বিচার হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের জন্য যে সমস্ত খাতে টাকা ব্যয় করেছে, এটা অনুমোদন কে দিবে? এই জন্য সরকারের এটার জন্য বিচারের আওতায় আনা দরকার। দ্বিতীয়ত হচ্ছে অধ্যাদেশ, আপনি একই দিনে গণভোট তো আপনারা চেয়েছেন হারুন ভাই। না, একই দিনে আমরা চেয়েছি, না হলে তো ভোটই হয় না। বিরোধী দল তো আলাদাভাবে চেয়েছিল, না হলে আপনার বলেছেন ভোটের জন্য ওনারা সব করেছেন, না হলে তো ভোটই হবে না। না হলে এমন অবস্থা হতো, তখন এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন জামাত ইসলাম যদি ভোটে না আসে তাহলে তো আপনার ভোটে নিয়ে একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে অধ্যাদেশটা যে আপনি 4টা অধ্যাদেশ দিলেন, আমি 4টাতে একমত নই। আমার সেখানে হা বা না করার কোনো সুযোগ আছে? নাই। এটা একটা পিকুলিয়ার টাইপের গণভোট হয়েছে, যেটা অতীত আপনার জিয়াউর রহমানের সময় হয়েছে। বিতর্ক বিশ্বব্যাপী এই ধরনের উদাহরণ আছে যে অনেকগুলো বিষয়কে প্যাকেজ আকারে গণভোটের আরো উদাহরণ আছে। দ্বিতীয় হচ্ছে যে এইটা নিয়ে আপনি যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের কথা যদি আব্দুল ভাই তাহলে তখনও তো 19 দফার উপর গণভোট হয়েছে। 19 ভোটের উপর আপনার যেটা হচ্ছে 19 দফা উনি প্রচারে গিয়েছেন, কিন্তু 19 দফার উপরে কিন্তু গণভোট হয়নি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে এই আদর্শটা, উনি প্রচার প্রচারণা করেছেন, 19 দফা ছিল, উনি 19 দফা প্রচার প্রচারণায় গিয়েছেন, যেটা বিএনপির দর্শন বা বিএনপির আপনার এই এটা কিন্তু অনেক বড় বিতর্ক। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে অধ্যাদেশ যেগুলো বাতিল হয়েছে, আপনি 1 নম্বর হচ্ছে জুলাই সনদ নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। আমরা জুলাই সনদ পরিষ্কার বলেছেন, আমাদের মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ প্রতিনিধিত্ব করেছেন, উনি স্পষ্ট এখনও বলছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। দ্বিতীয়ত হচ্ছে অধ্যাদেশ যেগুলো আইন আকারে বাতিল হয়ে গেছে, সেগুলো যেমন মানবাধিকার কমিশন আছে, পুলিশের আছে, বিচার বিভাগের আছে, এই জায়গাগুলোকে আরও আলাপ আলোচনার মধ্যে স্ট্রেনথেন করা হবে। ওই সময় তারা একরকম চিন্তাভাবনা করেছে। এখন সরকার চালাতে গেলে আপনি যেমন বললেন যে একই ব্যক্তি দলের যে প্রেসিডেন্ট, এটা বাংলাদেশের শুধু না, পৃথিবীর সমস্ত জায়গায় প্রায় একই রকম ট্র্যাডিশন, যে দলের প্রধানরাই সাধারণত আপনার সংসদ নেতা হয়। তো এইটার ক্ষেত্রে আপনি আইন করবেন যে না এটা হওয়া যাবে না, এটা তো আমি মনে করি ঠিক না। সংসদ নেতা কে হবে না হবে সেটা সংসদ সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করে, হতে পারে সংসদ নেতার বাইরেও, দলের প্রধানের বাইরেও কেউ হতে পারে, সেটা যে করা যাবে না সেটা আপনি আইন করে বন্ধ করবেন কেন আপনি? এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বিরোধী দল তো রাজনীতি থাকতে হবে, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে এখন সংবাদপত্রের নিউজ প্রকাশের জন্য নেগেটিভ নিউজ কি করতে হবে। এখন বিরোধী দল আপনার যেভাবেই হোক নির্বাচনে এখন একটা বিরোধী দল তো তৈরি হয়েছে। এখন বিরোধী দলের এই বক্তব্য ছাড়া জনসংশ্লিষ্টতা নিয়ে আলোচনা কয়টা জায়গাতে হচ্ছে?
এই জুলাই সনদ অধ্যাদেশ এগুলো নিয়ে আলোচনা করছে, কিন্তু আমাদের যে জাতীয় সংকট বা জাতীয় যে বিষয়গুলো আমাদের করা দরকার সেগুলো বাদ দিয়ে আপনি ওটা নিয়ে এটার সাথে জাতীয় স্বার্থ সংস্থা পিআর নিয়ে বলছেন। আমি পিআরের ঘোর বিরোধী। আমাদের মতো দেশে যদি আপনি পিআর সিস্টেমে যেতে যান, ঝুলন্ত পার্লামেন্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদিও আমাদের 31 দফার মধ্যে আপনার উচ্চকক্ষের বিষয়টি রয়েছে, আমাদের দেশের মতো উচ্চকক্ষ আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে এবং এটা তৈরি করতে গেলে এটার জন্য যে বাজেট ব্যয় হবে প্রতি বছর, এর প্রয়োজনীয়তা কতটুকু, এর কাঠামোটা কতটুকু হবে, সেই জিনিসগুলো কিন্তু ভাববার ব্যাপার আছে। দেওয়ার সময় এটা ভাবেননি? হ্যাঁ, সেই জিনিসগুলো ভাববার ব্যাপার আছে। সুতরাং এটা যে আমি বলছি না যে এটা এখনই করতে হবে বা করা যাবে না তা না, কিন্তু এই জন্য আমার মনে হয় যে এগুলো এখন একটা আমরা সংকটময় সময় অতিক্রম করছি। এই সংকটময় সময় এখন আমাদের ঐক্যের দরকার। এই সংকটটা কাটিয়ে উঠতে দেন, দেশে গণতান্ত্রিক একটা যাত্রা শুরু হয়েছে, এটা একটা জায়গায় আমরা দাঁড় করাতে পারি, তাহলে ইনশাল্লাহ এগুলো আপনার আস্তে আস্তে সমাধানের দিকে যেতে পারবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল্লাহ এবং মিস্টার হারুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শকের কথা ঠিক যে দেশে একটা বড় সংকট আছে এবং তার জন্য জাতীয় ঐক্য দরকার। তার চেয়ে বড় কথা হচ্ছে যে কোনো বিষয়ে, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, উন্নয়ন হোক, জনগণকে বিবেচনায় নেওয়া, আস্থায় নেওয়া এবং সবার উপরে রাখা, জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করা। সেটা যদি আমরা করতে পারি, আমাদের রাজনীতিবিদদের মতো মাথায় যদি সেটা থাকে, তাহলে অনেক রকমের সমস্যার সমাধান অনেক সহজতর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।